ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক তথা স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড অর্থাৎ এইচএস অ্যান্ড ফাজিলের চতুর্থ সেমিস্টারের আজকে আমরা আরবি সাহিত্যের উপর ক্লাস দিতে চলেছি। অর্থাৎ তোমাদের স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সিলেবাস একই আছে, এইচএস এর সিলেবাস এবং ফাজিলের সিলেবাস সেম। ওকে, বিশেষ করে অ্যারাবিকের ক্ষেত্রে। ওকে, তো আজকে আমরা উপস্থিত করেছি আরবি সাহিত্যের উপর, যেখানে টোটাল তোমাদের 10 নম্বর রয়েছে। আর 10 নম্বর বোর্ডের পরীক্ষা, তার মানে বুঝতে পারছো কতটা পরিমাণে, মানে কীরূপভাবে কতটা মূল্য দিতে হবে এইটাও টপিকটাকে। আর এইখান থেকে টোটাল তোমাদের থাকছে মাত্র 5টা জীবনী আছে। কটা জীবনী বলো? 5 জনের জীবনী পড়তে হবে। এই 5 জনের জীবনী তোমাদেরকে মাত্র আমি 3টা নোট দিব। কটা নোট দিব বলো? 3টা নোট দিব। 3টার মধ্যে যে কোনো অবস্থায় তুমি 2টো নোট লিখে আসতে পারবে। 2টো নোট লিখতে হবে তোমাদের। এই মতন কোশ্চেন প্যাটার্ন হবে। 5+ একটু ক্লিন করছি, এখানে দেখো 5+5 = 10, এই মতন করে হবে। 1 নম্বর কথা, অর্থাৎ তোমাদেরকে 3টা দিবে, 3টার মধ্যে 2টো করতে হবে। ঠিক আছে, 3টা দিবে মানে 3টা জীবনী লিখতে দিবে, তার মধ্যে তোমাকে 2টো লিখতে হবে। আর এই আজকের ক্লাসে তো তোমার কাছে বই থাকুক বা না থাকুক, জাস্ট আমার এই নোটটাকে কপি করো আর চোখ বন্ধ করে মুখস্থ করে লিখে আসো। নিশ্চিত রূপে তোমার 5-এর মধ্যে 5, 200% গ্যারান্টি 5-এর মধ্যে 5। এইরূপভাবে নোট তৈরি করা হয়েছে। তোমার কাছে যে বই আছে তুমি দেখবে ওটা একটা বই ফরম্যাট তৈরি করেছে, মিনিমাম 2-3টা পেজ লিখেছে। আর আমি যে নোটগুলো মানে তৈরি করেছি, টোটাল 5টা বইকে ঘেটেছি আমার এখানে। এটা তো আছে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস আছে সেটা তো আমরা দেখবই। আমার এখানে ইউজি এবং পিজি অর্থাৎ তোমার আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড তোমার পোস্ট গ্র্যাজুয়েটের যে সমস্ত নোট এবং আমার কাছে যে সমস্ত লিটারেচার বই আছে, সাহিত্যের বই আছে, সমস্ত কিছু ঘেটে মূল্যবান বিষয়গুলো তোমাদের সামনে আজকে উপস্থিত করেছি। আহমদ শৌকি বেগ, তার পাশাপাশি আরেকটা পড়বো মোস্তফা লুৎফি আল মানফালুতি। খুব সহজ সরলভাবে কিন্তু, ঠিক আছে, তোমরা লিখবে। আর এই যে দেখো হাতের লেখা অবশ্যই খারাপ হতে পারে, কারণ দেখো এই আমি 2টো পেজ লিখেছি মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে। 6 থেকে 7 মিনিটের মধ্যে এতটা স্পিডে লিখেছি। প্রথমত আমি তো করতাম প্রথমত আমি লিখেছি, এই যে পেজগুলো আছে দেখতে পাচ্ছ তো, এই পেজের মধ্যে আমি এগুলো করেছি। প্রথমত লিখেছি, কাটছাট করে প্রচুর পরিমাণে কাটছাট করেছি আর কি। মিনিমাম এই আহমদ শৌকি বেগ থেকে মিনিমাম 6 থেকে 7টা পেজ আমি নষ্ট করেছি। তারপরে ফাইনালি 2টো পেজ বা 1.5টা পেজ তোমাদের সামনে উপস্থিত করেছি এই নোটটা। ঠিক আছে, তো অবশ্যই তোমাদেরকে বলবো যে এই নোটটা লিখবে ভালো করে আর মুখস্থ করে নেবে, হুবহুভাবে ছাপিয়ে এসো। নিশ্চিত রূপে 5-এর মধ্যে 5 যে কোনো অবস্থায় পাবে, এতটা কনফিডেন্স এবং গ্যারান্টির যুক্ত সহকারে বলছি। তোমাদের টোটাল রয়েছে 5টা জীবনী রয়েছে, 5টার মধ্যে 3টা আসবে, 3টার মধ্যে 2টো করতে হবে, বাস আর কিছু নয়। আমি 3টা নোট দেবো। যদি আর কি মনে হয় শেষের দিকে আরেকটা লাগবে, তাহলে শেষের দিকে আরও একটা দিয়ে দেবো। ঠিক আছে, আর লাগবে না। আপাতত 3টা নোট যে কোনো অবস্থায় মুখস্থ করে যাবে, একদম গুলে খেয়ে নাও, একদম বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে, যে কোনো অবস্থায় পাবেই তো পাবে, এখানে 10-এর মধ্যে 10। ঠিক আছে, স্টার্ট করা যাক তাহলে। আরেকটা কথা বলি, ঠিক আছে, যারা নতুন ভিজিট করেছো বিকাশ সাইকোতে সাবস্ক্রাইব করে নাও ভাই। প্রচুর পরিমাণ ভাই বোন সকলকে বলছি, প্রচুর পরিমাণে পরিশ্রম লাগে, বুঝতে পেরেছো? আর তোমাদের কাছে কিছুই যায় না, আর সাবস্ক্রাইব করতে কোনো টাকাও লাগে না। জাস্ট সাবস্ক্রাইব করো, দেখো এখানে ক্লিক বাটনটা আছে, সাবস্ক্রাইব বলে বাটনটা আছে, ক্লিক করো এখনই, এখনই ক্লিক করো, কোনো টাকাই লাগে না, তোমরা তো জানো। হ্যাঁ, করে দাও সাবস্ক্রাইব। চলো স্টার্ট করা যাক। ওকে, তো দ্বিতীয় কথা যেটা হচ্ছিল, 10 নম্বর মানে অনেক একটা বড় নাম্বার। ঠিক আছে, চলো আহমদ শৌকি বেগের পর আমরা আজকে করবো, তারপরে আমরা যাব মোস্তফা লুৎফি আল মানফালুতি। ঠিক আছে, এই মতন করে প্রথমত একটা খাতা নিবে, খাতা নিয়ে লিখবে, উপরে লিখবে এইচএস অ্যান্ড ফাজিল। ঠিক আছে, তোমার যদি ফাজিল থাকে তাহলে ফাজিল লিখবে, যদি তোমার এইচএস লাগে তাহলে এইচএস লিখবে। 4th সেমিস্টার অ্যারাবিক লিখে রাখবে। ঠিক আছে, আর খাতা এই মতন করে তৈরি করো। ঠিক আছে, এই মতন করে খাতা তৈরি করো। হাতের লেখা বুঝতে পারবে না আমি জানি আর কি, কোনো আর কি ওয়ার্ড, সেজন্য আমি পড়িয়ে দিচ্ছি। যারা পেড গ্রুপে আছো এবং যারা ইউটিউবে দেখছো, অ্যারাবিকের ক্ষেত্রে বিন্দাস আমার অন্তর থেকে তোমাদের কাছে ওয়েলকাম। তোমরা যেখান থেকে দেখো না কেন, কিন্তু অনেস্টলি কিন্তু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, যাই হোক, স্টার্ট করবো আজকে আমরা আহমদ শৌকি বেগের। প্রথমত ভূমিকা, 2টো কালি ইউজ করবে। ঠিক আছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে তোমার ব্লু ইউজ করো। ব্ল্যাক দিয়ে তোমরা পয়েন্টটা করতে পারো, ব্লু দিয়ে তোমরা আনসার লিখবে। ঠিক আছে, দেখো ভূমিকা থেকে আমরা কি দেখব, ঊনবিংশ শতাব্দীর, এটা দন্তন্য। ঠিক আছে, ঊনবিংশ শতাব্দীর শেষ পর্বে এবং বিংশ শতাব্দীর প্রারম্ভে যে সকল ইসলামী চিন্তাবিদ, আমি বলে যাব কিন্তু, ঠিক আছে, তোমরা আমি বলে যাব, যেখানে বুঝতে পারবে না সেখানে পুশ করে লিখবে। তোমরা লেখো কিন্তু সঙ্গে সঙ্গে লেখো, এখনই লিখবে। ঠিক আছে, ওই পরে লিখবো, পরে দেখবো, ওইসব আর পরে আর আসবে না, দেখবে 2 দিন পরে। আর বেশি দিন সময় নাই তো, 29 তারিখ থেকে, ফাজিলের 29 তারিখ থেকে, জানুয়ারি মাসের 29 তারিখে পরীক্ষা স্টার্ট। এবং ইসের এই তোমার 14 তারিখ থেকে, তোমার ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে স্কুল বোর্ডের পরীক্ষা স্টার্ট। তুমি শুধু কি অ্যারাবিকের পিছনে বা এই নোটের পিছনে পড়ে থাকবে, আর কোনো তোমার সাবজেক্ট নেই? সেই জন্য এখন থেকে লিখতে শুরু করো, লেখো, তারপরেই হবে। এরকম কোনো কিছু হবে না না লিখলে। কলমটা ধরো, কলমটা তুলো এবং লিখতে শুরু করো। আবার বলছি, ঊনবিংশ শতাব্দীর শেষ পর্বে এবং বিংশ শতাব্দীর প্রারম্ভে যে সকল ইসলামী চিন্তাবিদ ও সাহিত্যিক মিশরে সামাজিক, এখানে কমা হবে, হ্যাঁ, সামাজিক, রাজনৈতিক, ধার্মিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন
ভূমিকা পালন করেছিলেন, সরি এটা করেছেন নয়, করেছিলেন, ঠিক আছে, ভূমিকা পালন করেছিলেন এই মতন করে দিয়ে কমা দিবে এখানে, হ্যাঁ। কবি আহমদ শৌকি এই মতন করে, আমি এটা মানে ভুল হয়ে গেছিলো, এটা তোমরা এই মতো লিখবে না, পুরোটা আহমদ শৌকি পুরোটা নামটা লিখবে, ঠিক আছে, আমার ওখানে ছুটে গেছিলো ওই জন্য উপরে লিখেছি। কবি আহমদ শৌকি তাদের মধ্যে অন্যতম, কবি আহমদ শৌকি তাদের মধ্যে অন্যতম, দাড়ি দিয়ে দাও, ওকে। তিনি ক্লাসিক্যাল আরবি ছন্দ ও আধুনিক থিম, THEMS ব্র্যাকেটের মধ্যে দিবে থিমস, ঠিক আছে, বাংলাতে লিখবে থিম অনলি। তিনি ক্লাসিক্যাল আরবি ছন্দ ও আধুনিক থিম উভয়কে সুন্দরভাবে মিশ্রিত করে সাহিত্যে নতুন দিগন্ত সৃষ্টি করেছেন। এইখান থেকে তুমি 1 নম্বর পেয়ে গেলে, একটা পয়েন্টে 1 নম্বর, টোটাল তোমাদের থাকবে 5 নম্বর, রাইট, 5 নম্বর থাকবে। আর একটা কথা বলছি, স্কুল বোর্ডের ক্ষেত্রে তোমাদের নাম্বারটা এই মতন থাকবে, উভয়ের ক্ষেত্রে বলছি তোমাদের 2 টাইপের মতন কোশ্চেন হতে পারে, আবার বলছি 2 টাইপের মতন কোশ্চেন হতে পারে, এই মতন থাকবে 5 + 5 = 10, মানে 3টা দিবে, 3টার মধ্যে 2টো করতে হবে, মানে 2টো জীবনী করতে হবে, এই একটা হলো অপশান। একটা তো জীবনী দিবে, একটা জীবনী দিবে, মানে দিবে এই মতন করে দিবে, তারপরে দিবে যে প্লাস আড়াই করে নাম্বার দিবে, ঠিক আছে, এই তোমার 2.5 নাম্বার করে এই মতন করে দিতে পারে। কি দিবে? শর্ট কোশ্চেন দিতে পারে। কি দিবে? আহমদ শৌকি বেগের বিখ্যাত 2টি বইয়ের নাম লেখো। আহমদ শৌকি বেগ কোথায় জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। দিতে পারে তোমার মোস্তফা লুৎফি আল মানফালুতি কত সালে কোন জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন, তার 2টি বিখ্যাত বা 4টি বিখ্যাত বইয়ের নাম লেখো, এই মতন করে দিতে পারে। তো আমাদের এই নোট, যদি এই নোটটা মুখস্থ করে নাও, তোমাদের 2টাই কিন্তু টপিক কভার হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা সাহিত্যের প্রতি তার যে অবদান সেটা কিন্তু আমরা দিয়েছি, প্রত্যেকটা জায়গাতে দিয়েছি, ঠিক আছে। ঠিক সেরূপভাবে নোট লিখেছি আর কি। এটা হতে পারে আর কি, ধরো বইয়ের নাম না দিয়ে বলতে পারে যে আহমদ শৌকি বেগের সাহিত্যের প্রতি তার অবদান কি রয়েছে তার নিজের ভাষায় লেখো। ওখানে দিল তোমার 2 বা 3 নম্বর মার্কসের জন্য। 3 নম্বর মার্কসের জন্য কতটা লিখবে? মিনিমাম তো 5-6টা লাইন তো লিখতে হবে, তাই না? বা তুমি তো 1 পেজ পুরো লিখতে পারবে না, পুরো কেটেই দিবে, অতটা তো হয় না, ঠিক আছে, যাই হোক না কেন। তো যেটা কথা বললাম যে 2 টাইপের মতন কোশ্চেন হতে পারে, 2টো টাইপেই কিন্তু আমরা এই নোটের মধ্যে কভার করছি। আবার একবার রিপিট করে দিচ্ছি চটপট করে, ঠিক আছে। ভূমিকা প্রথমত আমরা করব 19বিংশ শতাব্দীর শেষ পর্বে এবং 20 শতাব্দীর প্রারম্ভে যে সকল ইসলামিক চিন্তাবিদ ও সাহিত্যিক মিশরে, ঠিক আছে, সামাজিক, রাজনৈতিক, ধার্মিক, এগুলো কমা দিয়ে ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন, কবি আহমদ শৌকি বেগ তাদের মধ্যে অন্যতম হয়ে গেছে। তিনি ক্লাসিক্যাল আরবি ছন্দ ও আধুনিক থিম উভয়কে সুন্দরভাবে মিশ্রিত করে সাহিত্যে নতুন দিগন্ত সৃষ্টি করেছেন। আর একটা কথা মাথায় রাখবে, বাংলা সাহিত্য, আরবি সাহিত্য, হিন্দি সাহিত্য, ইংলিশ সাহিত্য টোটালি আলাদা। টোটালি ওদের যে ধরন বলার, যে টেকনিক, ওদের যে থিম টোটালি কিন্তু আলাদা থাকে। যেমন অ্যারাবিকের ক্ষেত্রে বলো, অ্যারাবিকের ক্ষেত্রে এই টাইপের মতন কথা ইউজ করতে হবে, এই টাইপের মতন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, এই টাইপের মতন নোট মানে লিখতে হবে লাইনগুলো। আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে তুমি দেখেছো আর কি, বাংলা সাহিত্যের নোট আমার কেমন থাকে, ঠিক আছে। টোটালি কিন্তু প্রত্যেক, দেখো ইংলিশ সাহিত্যের ক্ষেত্রে দেখো বান্টি স্যার তোমাদের যখন পড়াচ্ছেন কিন্তু টোটালি প্রত্যেকটা বিষয় কিন্তু টোটালি আলাদা আলাদা থাকে, ওকে। আরেকটা কথা, তোমাদের কাছে অবভিয়াসলি বই আছে, বই ফলো করো, বলছি না যে বই ফলো করো না, বই ফলো করবে অবশ্যই, কিন্তু বইয়ের মধ্যে দেখবে এর জন্য আহমদ শৌকির জন্য মিনিমাম 4টা-5টা করে পেজ লিখে রেখেছে, ঠিক আছে। আমার কাছে যে বইগুলো আছে, এক একটা বই আহমদ শৌকির ব্যাপারে মিনিমাম 8টা-10টা পেজ পর্যন্ত আছে, বুঝতে পেরেছো? যাই হোক, তো সমস্ত বিষয়গুলোকে কাটছাট করে তোমাদের জন্য সুন্দরভাবে 5 নম্বরের জন্য খুব সুন্দর সরলভাবে কিন্তু একটা সহজ সরল ভাষায় তোমাদের সামনে একটা নোট উপস্থিত করেছি, ভালো করে লিখে রাখবে, ঠিক আছে। আমরা আজকে 2টোই নোট পড়বো, ঠিক আছে, লিখে নাও, ভালো করে মিলিয়ে নিতে পারো, মিলাবে। এরপর চলে এসো জন্ম ও পরিচয়। জন্ম পরিচয়ের মধ্যে আমরা কি দেখতে পাবো? পয়েন্ট করবে জন্ম পরিচয়। আধুনিক যুগের আরবি কবি আহমদ শৌকি বেগ এত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ, মিশরের রাজধানী কায়রোতে জন্মগ্রহণ করেছিলেন, ডান, ঠিক আছে। 1868 খ্রিস্টাব্দে মিশরের রাজধানী কায়রোতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে, জন্ম হয়ে গেল। তার পরিচয় কি দেখতে পাবো আমরা? তার পিতার নাম ছিল আলী ইবনে আহমদ শৌকি, মুখস্থ হয়ে যাবে এমনি, ঠিক আছে। আহমদ শৌকি তার ছেলের নাম, পিতার নাম হচ্ছে কি আলী ইবনে আহমদ শৌকি। হজরতে আলীর নাম মনে রাখবে, ঠিক আছে, আহমদ, মোহাম্মদ আহমদ, ঠিক আছে, বাস এখান থেকে সহজ মাস। আর শৌকি, আহমদ শৌকি ওর বাবার নাম, মানে ওর ছেলের নাম, মানে বাবার নাম, ওই টাইটেল আছে আর কি, বাস হয়ে গেল, আর কিছু লাগবে না। এবার বলতে পারো যে স্যার পরিচয় মানে তো করতে হবে, পোস্ট অফিসের নাম, গ্রামের নাম, ঠিক আছে, ওর মায়ের নাম, তারপরে পুলিশ স্টেশনের নাম, এগুলো লাগবে না। বিশেষ করে লিটারেচারের ক্ষেত্রে কোন জায়গাতে জন্মগ্রহণ করেছেন, কোন দেশে জন্মগ্রহণ করেছেন, তার পিতার নাম কি, বাস এই 3-4টা জিনিস ছাড়া আর কোনো কিছুই লাগে না, ইনাফ, আর কিছুই লাগবে না, বাস হয়ে গেল তোমার 2 নাম্বার, ওকে, 2 নাম্বার হয়ে গেছে।
এরপরে চলে আসবো বাল্যজীবন। বাল্যজীবন লিখতে পারো অথবা বাল্যকাল লিখতে পারো, দুটোই অ্যাপ্রুভাল, মানে দুটোই আর কি ইকুয়াল, দুটোই ইকুয়াল ভ্যালু, যে কোনো দুটোর মধ্যে একটা লিখতে পারো, জীবন লিখতে পারো, বাল্যকাল লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে। অতি বাল্যকালে কবি পিতা মাতাকে হারান, দাঁড়িয়ে দিব, মানে তিনি একটা অতি বাল্যকালে মানে খুব অল্প বয়সের মধ্যে কিন্তু শৈশবকালেই তিনি কিন্তু পিতামাতাকে হারিয়ে যান। তার পিতামহী, পিতামহী মানে কি বলো তো, তোমরা এটা কমেন্ট সেকশনে বলো, এটা বলবো না। পিতামহী মানে কি এটা কমেন্ট করো, ঠিক আছে। যিনি যিনি ইসমাইল পাশার পরিচারিকা ছিলেন, ইসমাইল পাশার পরিচারিকা ছিলেন, দাঁড়িয়ে দেব। অনাথ শিশুর, এটার কমেন্ট সেকশনে বলো পিতামহী মানে কি। অনাথ শিশুর প্রতিপালনের দায়িত্বভার তিনি গ্রহণ করেন, অনাথ শিশুর প্রতিপালনের দায়িত্ব তিনি গ্রহণ করেন। ফলে ফলে রাজ দরবারে আনন্দময় পরিবেশ, ঠিক আছে, রাজ দরবারে, হ্যাঁ, আনন্দময় পরিবেশে কবি বড় হতে থাকেন, বুঝতে পেরেছ। যেহেতু ইসমাইল পাশার কাছে তিনি কাজ করতেন, সেখানে তিনি থাকতেন, সেই পরিবেশে কিন্তু সেই আনন্দ ফুর্তিতেই কিন্তু তিনি অর্থাৎ কবি সেখানে বড় হয়েছিলেন, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের বাল্য জীবন। এরপর চলে আসবো আমাদের শিক্ষা জীবন। শিক্ষা জীবনে কী কী হতে পারে? শিক্ষা জীবনে কী হচ্ছে, যে বাল্যকাল থেকেই তিনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন, ঠিক আছে। বাল্যকাল থেকে আরেকটা তোমাদের ক্লাস নিয়ে আসবো, যেখানে তুমি নিজে থেকে বানিয়ে বানিয়ে নোট লিখতে পারবে, মানে কথার কথা বলছি, কোনো কারণবশত যদি তুমি কোনো কমন না পাও, এই কথাটা তুমি মানে এই যে সাহিত্যের কথা কিন্তু প্রায় বলতে গেলে সিমিলার হয়, বাংলারও হয়, কিন্তু ল্যাঙ্গুয়েজ আলাদা হতে পারে, ঠিক আছে, কিন্তু সিমিলার সেন্টেন্স হতে পারে, ঠিক আছে। তুমি এটা বাংলার ক্ষেত্রেও ইউজ করতে পারো, যেমন বিশেষ করে এই কথাটাই বলো না কেন, বাল্যকাল থেকেই তিনি অসাধারণ প্রতিভার অধিকার ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করতে পারো, দয়ানন্দ সরস্বতীর ব্যবহার করতে পারো, সমস্যা নেই, যে কারো ব্যাপারে তুমি এই লাইনটা ব্যবহার করতে পারো। অবভিয়াসলি তারা শিক্ষিত, যারা দেখো, যারা বিশেষ করে মানে বহু জ্ঞানী গুণী ওনারা ব্যক্তি, কিন্তু তারা প্রথম থেকেই কিন্তু কী করেন, মানে স্মার্ট থাকেন, কিন্তু পড়াশোনার প্রতি কিন্তু একটা বিশেষ মানে অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, তো সবার ক্ষেত্রে আমরা এই লাইনটা ব্যবহার করতে পারি। এরপরে কি আছে, স্থানীয় সাইকো সলেহ, এটা সোয়াদ আছে, ঠিক আছে, সাইকো সলেহ, ঠিক আছে, সৌদ আলী জসাল্লাম, হ্যাঁ, ওকে। সাইকো সলে নামক স্কুল থেকে তিনি প্রাথমিক পাঠ নেন, 1885 খ্রিস্টাব্দে তিনি মাধ্যমিক শিক্ষা শেষ করে আইন শিক্ষার জন্য মাদ্রাসাতুল হুকুকে ভর্তি হন। মাদ্রাসাতুল হুকুক হচ্ছে ল ডিগ্রি কলেজকে বলা হয়, ওকে। ভালো করে মিলিয়ে নাও, তোমরা চটপট করে লেখো, পুশ করে লিখবে, ঠিক আছে। একটু লিখবে, একটু চালাবে, ভিডিওটাকে থামিয়ে দেবে, আবার লিখবে, তোমাদের হ্যান্ড রাইটিং বুঝতে পারবে না, সে কারণে আমি এটা আর কি দিয়েছি। কোথায় গেল, আচ্ছা, মাদ্রাসাতুল হুকুকে ভর্তি হন। আইন শিক্ষার পরে তিনি মন্টপেলির বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে মন্টপেলির বিশ্ববিদ্যালয় 2 বছর অধ্যয়ন করেন। এইখানেই তিনি ফরাসি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং ল্যাটিন ভাষার সুদক্ষ হয়ে ওঠেন, মানে ল্যাটিন ভাষাই সুদক্ষ হয়ে ওঠেন, ঠিক আছে। তাহলে ফরাসি, ইংরেজি এবং ল্যাটিন ভাষাটা তিনি এইখানে শিখেছিলেন, অর্থাৎ এই মন্টপেলির বিশ্ববিদ্যালয়ে তিনি শিখেছিলেন। এইটা হয়ে গেল তার শিক্ষা জীবন, এর চেয়ে আর কোনো কিছু লিখতে হবে না, ডান, আর কিছু লিখতে হবে না। তার মানে আমরা কটা পয়েন্ট পেলাম? তাহলে প্রথমত ভূমিকা ছিল, তারপরে জন্ম পরিচয় 2 নম্বর পেলাম, তারপরে বাল্য জীবন এখানে 1 নম্বর পেলাম, মানে 3 নম্বর হয়ে গেল। শিক্ষা জীবন আমাদের 4 নম্বর হয়ে গেল, মানে 4টা পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা কর্মজীবন, ঠিক আছে। কর্মজীবনের ক্ষেত্রে কি আছে? কর্মজীবনের ক্ষেত্রে পয়েন্ট করবে, কবি বিদেশ থেকে উচ্চশিক্ষা সমাপ্ত করে তিনি মিশরে আসার পর 1891 খ্রিস্টাব্দে মিশরের এক ন্যায়ালয়, মানে ওই তোমার কোর্ট, ঠিক আছে, ন্যায়ালয়, কোর্টকে বলা হয়, ন্যায়ালয় উচ্চ পদস্থ কর্মচারী হিসাবে নিযুক্ত হন। হতে পারে হতে পারে তোমার জজের স্থানে বসেছিল, অথবা হতে পারে তোমার উকিল বলা যেতে পারে, ঠিক আছে, যাই হোক না কেন, তো উচ্চ পদস্থে যে কোনো একটা বলতে পারো, কর্মচারী হিসেবে উচ্চ পদস্থে তিনি বসেছিলেন, ঠিক আছে, দাঁড়িয়ে থাকবে। এরপরে লেখো, পরবর্তীকালে তিনি দ্বিতীয় আব্বাসের স্নেহাভজনে হয়ে ইউরোপীয় দপ্তরে মহাপরিচালক হিসাবে তিনি নিযুক্ত হন, ওকে। এরপরে চলে যাবে, ছোট্ট করে একটু প্যারা লিখবো, ঠিক আছে, একটু জায়গা বাদ দিয়ে এখান থেকে লেখো যে মূলত তার কর্মজীবন 3টি ধাপে বিশ্লেষণ করা যায়। মূলত তার কর্মজীবন, দেখো আরেকটা কথা বলছি, তোমাদের কাছে যদি সময় কম থাকে, একটা কথা শোনো, তোমাদের কাছে যদি সময় কম থাকে, শুধুমাত্র এইখান থেকে এই পর্যন্ত লিখবে, আর কিছু লিখতে হবে না। দেখছো সময় কম আছে, তাহলে এইটুকু এইখান থেকে এই পর্যন্ত লিখবে,
বারবার বলছি এই থেকে এই পর্যন্ত লিখবে। আর যদি সময় দেখছো যে না ঠিকঠাক আছে পেরে যাবো, তাহলে এটাও লিখবে, এখান থেকে এই যে বললাম এটাও লিখবে। যদি সময় কম থাকে তাহলে এইটা লিখতে হবে না, ঠিক আছে, এই 3টা লাইন লিখতে হবে না। যদি সময় থাকে তোমাদের কাছে তাহলে লিখবে। ওকে, তো কি বলেছি এখানে দেখো, মূলত তার কর্মজীবন 3টি ধাপে বিশ্লেষণ করা হয়। একটা প্রারম্ভিক যুগ, যেটাকে আদালত, ঠিক আছে, সংলগ্ন রচনাসমূহ, ঠিক আছে, নির্বাসন একটা ছিল, নির্বাসন তিনি মানে জেলে গিয়েছিলেন, ঠিক আছে, পূর্ববর্তী। এরপরে নির্বাসনের পরে সাহিত্যিক সৃষ্টি, নির্বাসন থেকে বেরিয়ে তিনি সাহিত্যিকের প্রতি তিনি এসেছিলেন, ঠিক আছে। চাইলে তুমি এই কথাটা লিখতে পারো, এগুলো করা, এই যে কথাগুলো বললাম, আদারওয়াইজ তোমরা স্কিপ করতে পারো। ওকে, এরপরে চলে আসবো আমরা সাহিত্যের প্রতি তার অবদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটাই কিন্তু শিক্ষকরা চান যে ওনার সাহিত্যের প্রতি কী অবদান রয়েছে। ওকে, প্রত্যেকটা বাংলা ইংরেজি হোক, দর্শন হোক, ঠিক সরি বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, হ্যাঁ তোমার এই অ্যারাবিক হোক, যা হোক না কেন, সাহিত্যের প্রতি অবদান কী রয়েছে তার, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের। আধুনিক আরবি কবিতার একজন প্রধান ব্যক্তি, আধুনিক আরবি কবিতার একজন প্রধান ব্যক্তি, ঠিক আছে, কবিতায় ঐতিহ্য এবং আধুনিক চিন্তা একসাথে তুলে ধরেছেন। কি বলছে, যে একজন প্রধান ব্যক্তি আরবি কবিতার মধ্যে, তারপরে কবিতার যে ঐতিহ্য রয়েছে, আধুনিকত্ব যে রয়েছে, সেই চিন্তা ভাবনাগুলো একসঙ্গে তুলে ধরেছেন। ঐতিহ্য, সেই সময়কার যে ঐতিহ্য সৌন্দর্য যে বিষয়গুলো ছিল, সেই সময়কার তার সঙ্গে কিন্তু আধুনিকের সঙ্গে তাল মিলিয়েছেন, আধুনিকের সঙ্গে সমস্ত কিছু একসাথে তিনি তুলে ধরেছেন তার কবিতা। তিনি বহু কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস, গল্প রচনা করেছেন, ঠিক আছে। তবে কবি হিসাবে তিনি প্রসিদ্ধ লাভ করেন। চাইলে তোমরা এই লাইনটা স্কিপ করতে পারো, তিনি কোথায় গেল, তিনি বহু কবিতা, নাটক, এই যে এখান থেকে রচনা করেছেন, ঠিক আছে, এখান থেকে তুমি স্কিপ করতে পারো, অথবা এই লাইনটা না লিখলে তুমি এই মতন লিখবে, তিনি আচ্ছা এই তুলে ধরেছেন, ঠিক আছে। বিশেষ করে তিনি, এটাও না লিখলে চলতে পারে, তিনি কবিতে প্রসিদ্ধ হয়েছেন, এটাও না লিখলেও চলবে, ঠিক আছে, প্রসিদ্ধ হয়েছেন এটাও না লিখলে, তার মানে এখান থেকে না লিখলেও চলবে, সমস্যা নেই। ওকে, আমরা এই পর্যন্ত হয়েছে, একসঙ্গে তুলে ধরেছেন, হয়ে গেছে তো। তার বিখ্যাত কাব্যগ্রন্থ এখান থেকে তোমরা ডাইরেক্ট করে দাও। ওকে, যদি এটুকু সময় না থাকে তাহলে এটুকুকে স্কিপ করতে পারো, আদারওয়াইজ তোমরা পুরোটাই লিখলে খুব সুন্দর দেখাবে, খুব সুন্দর দেখাচ্ছে, তোমরা এই মতো লিখতে পারো, পুরোটা লিখতে পারো, ঠিক আছে, হয়ে গেছে। এরপরে আমরা কি দেখব, তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো আশ-শাউকিয়াত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশ-শাউকিয়াত মনে থাকবে তো, আহমদ শৌকিয়াত নাম, ওইটাই ওনার নাম দিয়ে আছে, ঠিক আছে, শৌকিয়াত, যা তার আচ্ছা যা তাকে স্মরণীয় করে রেখেছেন, যা তাকে অবিস্মরণীয় করে রেখেছেন। এছাড়াও তার অন্যান্য গ্রন্থ হলো, এছাড়াও তার গ্রন্থগুলো কোনো অবশ্যই মুখস্থ করতে হবে। তার অন্যান্য গ্রন্থ হলো দিওয়ানুল আতফাল, 2 নম্বর লিখবে বখিলুল ওয়া শাহরুস সবাহ, 3 নম্বরে হবে দৌলুল আরব ওয়া আজমাউল ইসলাম, ঠিক আছে, আজমাউল ইসলাম। ওকে, তো এই 3টা বই কমসে কম লিখতেই হবে, এই 3টার এখানে তো একটা শৌকিয়াত বললাম, 4টে যে কোনো অবস্থায় লিখতে হবে, ইত্যাদি বলে দিবে এখানে, ঠিক আছে। এরপর চলে আসবে উপাধি। দ্বিতীয় আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এই যে উপাধিটা আছে না, পরবর্তী আমার মনে আসলো যে উপাধি আমি লিখেই নি আর কি, উপাধিটা এই জায়গাতে লিখবে, 1 মিনিট, জন্মের পরে উপাধিটা এইখানে লিখবে, পয়েন্টটা করবে, ঠিক আছে, পয়েন্টটা উপরে করবে, ওই জন্য বললাম তোমাদের জন্মের পরেই পয়েন্টটা করে দেবে উপাধি বলে। তার উপাধি ছিল কি দেখো, তার উপাধি হচ্ছে কি, তাকে আমিরুশ শুআরা বা কবির সম্রাট উপাধিতে ভূষিত করা হয়, ঠিক আছে, বা তাকে আমিরুশ শুআরা, কবির সম্রাট বলে আখ্যায়িত করা হয় বা উপাধি গ্রহণ করেন, এই মতন করে দিতে পারো, ঠিক আছে। তো এই লাইনটা অবশ্যই তোমরা উপরে লিখবে, হয়ে গেল, ডান। এইখান থেকে তোমরা 1 নম্বর পেয়ে যাবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে 1 নম্বর পেতেই হবে। এরপরে কি আছে, মৃত্যু দেখো, কবি আহমদ শৌকি এত খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, এইটুকু লিখতে পারো, অথবা লিখতে পারো যে কবি আহমদ শৌকি সময়ের পরিহাসে, হ্যাঁ, যদি এটা না লেখো, সময়ের পরিহাসে এত খ্রিস্টাব্দে কবি আহমদ শৌকি পরলোক গমন করেন, বাস এটাও লিখতে পারো, ঠিক আছে,
এটাও লিখতে পারো, এটা ভুল হচ্ছিল সেই জন্য আমি কেটে দিয়েছি। তো এখান থেকে আসে এখান থেকেও লিখতে হবে সময়ের পরিহাসে বা কবি আহমেদ শৌকি সময়ের পরিহাসে, সময়ের পরিশেষে তিনি এত খ্রিস্টাব্দে 1932 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন, এই মতন করে লিখবে। ওকে ডান। এরপরে চলো মোস্তফা লুৎফি আল মানফালুতি। মোস্তফা লুৎফি আল মানফালুতি কী আছে, যে ভূমিকার মধ্যে কি বলছে। প্রথমত আমরা ভূমিকা লিখবো, কখন লিখবো এরকমভাবে, যখন মানে এটা না লিখলে সবচেয়ে ভালো হবে এই মতন করে লিখবে, যেটা অলরেডি প্রথম দিকে দেখালাম যে এই মতন যদি থাকে 1 2 1 3 এই মতন যদি থাকে তাহলে অবভিয়াসলি ধরে রাখো তোমার এটা করছো, তাহলে কি লিখবে 1.3 দিয়ে দিয়ে আনসার লিখবে, ঠিক আছে, বা উত্তর লিখে দিবে, দিয়ে উত্তর লিখতে ভূমিকা করবে এই মতন 1 by 1 চলবে, ঠিক আছে, নামটা না লিখলেও চলবে, ওরা তো দেখতে পাচ্ছে কোশ্চেন তো ওনাদের কাছেও আছে তাই না, সমস্যা নেই। ওকে, ভূমিকা পয়েন্ট করব। আরবি সাহিত্যে যাদের অসামান্য অবদানে সমৃদ্ধ লাভ করেছে, ঠিক আছে, অবদানে সমৃদ্ধ লাভ করেছে তাদের মধ্যে মোস্তফা লুৎফি আল মানফালুতি বা মোস্তফা লুৎফি এক চিরস্মরণীয় বরণীয় নাম, এক চিরস্মরণীয় বরণীয় নাম, মানে একটা চিরস্মরণীয় মানে চিরদিন ধরে তার নাম কিন্তু আমরা শুনেছি, এবং বরণযোগ্য নাম, মানে বরণ কি সম্মানযোগ্য একটা নাম। তাকে আরবি ছোট গল্পের জনক হিসাবে অবহিত করা হয়। ডান, 1 নম্বর পেয়ে গেলে। তাকে কি বলা হয়, মোস্তফা লুৎফি আল মানফালুতিকে আরবি ছোট গল্পের জনক বলা হয় তাকে, ঠিক আছে, মোস্তফা লুৎফি আল মানফালুতিকে হয়ে গেছে। এরপরে চলো জন্ম ও পরিচয়। ওকে, জন্ম ও পরিচয়। সৈয়দ মোস্তফা বিন মোহাম্মদ, কি বলছে, সৈয়দ মোস্তফা বিন মোহাম্মদ লুৎফি আল মানফালুতি, এর পুরো নাম হচ্ছে এটা, সৈয়দ মোস্তফা বিন মোহাম্মদ আল মানফালুতি। ওকে, লুৎফি আল মানফালুতি 1876 খ্রিস্টাব্দে মুসলিম জাহানের শ্রেষ্ঠ বিদ্যা মন্দির, মুসলিম জাহানের শ্রেষ্ঠ বিদ্যা মন্দির মিশরের উসইউত, ঠিক আছে, আলিফ সিন পেছে উসইউত প্রদেশের মানফালুত শহরে বা মানফালুত নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন, মানফালুত নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। এক মধ্যবিত্ত সম্ভ্রান্ত সুফি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে, সুফি পরিবারে তিনি মধ্যবিত্ত পরিবারে আর সম্ভ্রান্ত সুফি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে। সুফি পরিবার কি বলতো, যার একটা মানে টাইটেল থাকে এগুলো আর কি, মানে বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন দলের দেখবে একটা বিশেষ করে কারো চৌধুরী হয়ে থাকে, কেউ সুফি টাইটেল থাকে, কারো হয়তো ধরে রাখো তোমরা দেখতে পাবে যে কি যেন রয়েছে না এদিকে নিউ টাউনের দিকে, ওই যেখানে ওই ইয়ে আছে না ফুরফুরা আছে, ঠিক আছে, তো যাই হোক না কেন বিভিন্ন নিজ একটা ওই টাইটেল ফলো করে, যাই হোক সুফি একটা টাইটেল থাকে সাধারণত, ওই যাই হোক তোমাদেরকে লিখতে হবে মতন করে। এই হয়ে গেলো একটা পয়েন্ট, দিয়ে প্যারা চেঞ্জ করবে, একটুখানি লিখবে তার প্রকৃত নাম মোস্তফা লুৎফি। ওকে, প্যারা চেঞ্জ করে তার নাম হচ্ছে, তার পিতার নাম হচ্ছে মোহাম্মদ লুৎফি হয়ে গেল। জন্মস্থানের দিক দিয়ে তাকে সম্বোধন করে আল মানফালুতি বলা হয়, এই যে জন্মস্থানের দিক দিয়ে তাকে সম্বোধন করে আল মানফালুতি বলা হয়। তিনি ছিলেন আরবি ও তুর্কি বংশোদ্ভূত। বলতো এই কথাগুলো একটা ছোটো বাচ্চাও মুখস্থ করতে পারবে, দুবার পড়লেই হয়ে যাবে, কিছুই নেই। ওকে, শিক্ষা জীবন দেখে নাও চটপট করে। মোস্তফা লুৎফি আল মানফালুতি কাছ থেকে প্রাথমিক শিক্ষার হাতে, আচ্ছা, পিতামাতার কাছ থেকে প্রাথমিক শিক্ষার হাতে খড়ি দাঁড়িয়ে দিবে। প্রখর স্মৃতিশক্তি, মানে প্রচুর স্মৃতিশক্তি ছিল, প্রখর স্মৃতিশক্তি অধিকারী লুৎফি। ওকে, অতি বাল্যকালে শেখ জালালউদ্দিন, এটা পুরো নাম হচ্ছে কি শেখ জালাল সিউতি, শেখ জালাল সিউতি আছে, এটা শেখ জালালউদ্দিন সিউতি, এর প্রকৃত নাম হচ্ছে, মানে এই যে আছে না এটা, এর নাম হচ্ছে প্রকৃতপক্ষে শেখ জালালউদ্দিন সিউতি। ইনার বই পড়েছি আমরা, বুঝতে পারলে, মাদ্রাসাতে আমাদের পড়িয়েছিল শেখ জালালউদ্দিন সিউতি। আছে তফসির আছে, আই থিঙ্ক তফসির, শেখ জালালউদ্দিন সিউতি তফসির পড়েছিলাম আই থিঙ্ক, যাই হোক। তো এই সিউতি, ঠিক আছে, বিদ্যালয় থেকে তিনি, আচ্ছা, মানে ইনার বিদ্যালয় থেকে তিনি পবিত্র কোরআন হাফিজ সমাপ্ত করেন, পবিত্র কোরআন তিনি মুখস্থ করেন। এরপরে কি আছে, এবং পারিবারিক ঐতিহ্য বজায় রেখে হাদিস, তাফসির, ফিকহ, উসুল ইত্যাদি ধর্মীয় শাস্ত্রে যথেষ্ট পারদর্শী হয়ে উঠেন। তার মানে দেখো তাফসির, এই যে তোমরা বর্তমানে পড়ছো না এই ফাজিলের ক্ষেত্রে, তোমরা যে পড়ছো ফাজিলের ক্ষেত্রে যে তাফসির রয়েছে, তোমাদের ফিকহ রয়েছে, তোমাদের উসুল রয়েছে, ঠিক আছে, বিভিন্ন যে ক্যাটাগরিগুলো আছে না, সেই ক্যাটাগরিগুলোর কথা বলছে। এরপরে দেখবে আমরা কি করবো, একটুখানি প্যারা চেঞ্জ করবো। হ্যাঁ, স্থানীয়
মক্তব থেকে শিক্ষা সমাপ্ত করার পর তিনি মাত্র 13 বছর বয়সে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ওকে, 13 বছর বয়সে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তারপর দাঁড়িয়ে দিবে দীর্ঘ 10 বছর অধ্যয়ন করে যেসব সাহিত্য গ্রন্থ তিনি নিষ্ঠার সঙ্গে আয়ত্ত করেন তা হলো, ঠিক আছে, সেই সময়টাতে যখন আজহার বিশ্ববিদ্যালয়ে জামিয়া আজহার, ঠিক আছে, যেটা বলা হয় আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন, সেখানে 10 বছর পর্যন্ত অধ্যয়ন করেন, পড়াশোনা করেন। তারপরে কিন্তু কিছু সাহিত্যিক গ্রন্থগুলি তিনি মানে নিষ্ঠারভাবে তিনি পাঠ করেছেন, বিশেষ করে যেটা বলা হয় মাকামা। বলতে পারবে মাকামা কার রয়েছে? মাকামা বলো তো। আই থিঙ্ক তোমরা 3rd সেমিস্টার অথবা মনে হয় তোমরা 2nd সেমিস্টারে পড়েছো। বলো তো মাকামা কার, কোন রাইটার, মানে মাকামার লেখককে? হ্যাঁ, তারপরে দেওয়ানুল, খুব সহজ আছে, বলো একটুখানি খাটালে মাথা খাটালে হয়ে যাবে, মাকামা কার। তারপরে দেখো কি আছে, দেওয়ানুল মুতানাব্বি আছে, মুতানাব্বির দেওয়ান পড়েছে। কেতাবুল হেওয়ান, বলো কেতাবুল হেওয়ান কার, তোমরা পড়েছো, তোমাদের 3rd সেমিস্টারে ছিল আই থিঙ্ক, ঠিক আছে, কেতাবুল হেওয়ান বলো কার। এই হচ্ছে কথা। তো ইত্যাদি গ্রন্থগুলি উল্লেখযোগ্য, বা শেষ কথা, এই মতন করে ডান। ওকে, এরপরে লিখবে তোমরা কর্মজীবন পয়েন্ট করবে। ওকে, কর্মজীবনের ক্ষেত্রে আমরা কী কী দেখতে পাবো, যে কর্মজীবনের ক্ষেত্রে শিক্ষাজীবন সমাপ্তি ঘটিয়ে বা শিক্ষাজীবন শেষ করে, এই মতো লিখতে পারো, শিক্ষাজীবন শেষ করে তিনি রাষ্ট্রীয় বিশেষ গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন বা নিয়োজিত হন। ঠিক আছে, রাষ্ট্রীয় বিশেষ গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োজিত হন। তারপর কি আছে, সাদ জুগলুল, এখানে কমা আছে, ঠিক আছে, এখানে কমা আছে, সাদ এই মতন করে বানানটা আছে, দন্ত সহায়কার দিয়ে কমা আছে, দিয়ে আদ আছে, ঠিক আছে, এই মতন করে আছে। সাদ জুগলুল নামটা রয়েছে। সাদ জুগলুল পাশার নিকট থেকে প্রচুর সহযোগিতা পেয়েছিলেন। দাঁড়িয়ে দাও। তার পৃষ্ঠপোষকতায় তিনি মূল্যবান রচনাগুলি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিতভাবে প্রকাশ করতে থাকেন। ওকে, তার পৃষ্ঠপোষকতায় তিনি মূল্যবান রচনাগুলি বিভিন্ন পত্রপত্রিকায় কী করেন? প্রকাশ করতে থাকেন। এরপরে একটু ছোট্ট প্যারা করে লিখবে, জুগলুল পাশা তার শিক্ষা মন্ত্রণালয়ে মোস্তফাকে কাতিবের, আচ্ছা কাতিব মানে যিনি লেখেন, ঠিক আছে, লেখা করে করেন, ওনাকে কাতিব বলা হয়, কাতিবের চাকরি দেন, ঠিক আছে, উনি কাতিবের চাকরি দেন ওনাকে। এরপর দাঁড়িয়ে দেওয়ার পর লিখবে, পরে তাকে সদস্য সভার সেক্রেটারি পদে নিয়োগ করেন। হ্যাঁ, এই পদেই তিনি তার জীবন শেষ হয়, মানে সেক্রেটারি পদেই তিনি তার জীবন শেষ করেন, এখান থেকে সমাপ্ত তার কর্মজীবন। এরপর রচনাবলী, ঠিক আছে, রচনাবলী লিখতে পারো, অথবা সাহিত্যের জগৎ বলতে পারো, অথবা তোমার সাহিত্যের প্রতি তার অবদান, যে কোনো একটা, দেখো অবলিক দিয়ে লিখেছি, ঠিক আছে, যে কোনো 3টার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। এরপরে দেখো, সাহিত্য জগতের এই জনপ্রিয় গল্পকার তার বহুমুখী রচনার মাধ্যম আরবি সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন, ঠিক আছে, আরবি সাহিত্য ভাণ্ডারকে তিনি সমৃদ্ধ করেছেন। তন্মধ্যে তার কতিপয় উল্লেখযোগ্য, এই মতো লিখবে, তার মধ্যে, বা তন্মধ্যে না লিখে তার মধ্যে লিখবে, তার মধ্যে তার উল্লেখযোগ্য পুস্তকগুলি বা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো, এই মতন করে লিখতে পারো, খুব সহজ হবে, ঠিক আছে। আল আবারত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বইটা ভেরি ফেমাস, ঠিক আছে। আল আবারত, নাজারাত অলসো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফাজিলাহ, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। মুখতারাতুল মানফালুতি, এটাও ইম্পর্টেন্ট আছে। তাই ইম্পর্টেন্ট আমরা 4টা বইয়ের কথা দিয়েছি, দিয়ে শেষের দিকে এখানে তোমরা ইত্যাদি দিয়ে দিবে, ঠিক আছে, ইত্যাদি বই রয়েছে। এরপরে কি আছে, মোস্তফা লুৎফি আরবি সাহিত্যের একজন সার্থক লেখক ছিলেন তিনি। তাকে আরবি ছোট গল্পের জনক হিসাবে আমরা আখ্যায়িত করা হয়, আমরা চিনি বা এই মতন আখ্যায়িত করা হয়। তার রচনার ভাষা ও ভাব অতি সহজ, সরল এবং জটিলতা মুক্ত ছিল, ঠিক আছে। দাঁড়িয়ে দিবে, তিনি নতুন পুরাতন রীতির সমন্বয়ে গল্পে একটি আকর্ষণীয় রূপ সৃষ্টি করেন। সাধারণ মানুষের দুঃখ কষ্ট মিডিলে একটু হাইপেন হবে, প্রেম বেদনা, এখানেও হাইপেন হবে, প্রেম বেদনা তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন, ঠিক আছে, যার মধ্যে সমকালীন কেউ তার জনপ্রিয়তাকে ছুঁতে পারেনি সে সময়টা। বাট ডান, শেষের দিকে কি আছে, মৃত্যু, এটা বলে পয়েন্ট শেষ, মৃত্যু বলে পয়েন্ট করবে। আরবি সাহিত্যকার নিয়ে লিখবে, আরবি সাহিত্যিক, এই মতো লিখতে পারো, আরবি সাহিত্যিক, এই উজ্জ্বল নক্ষত্র, এটা হবে নক্ষত্র হয়েছে, নক্ষত্র, হ্যাঁ,
1924 খ্রিস্টাব্দে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুর মুখে বা পতিত হন বা এহলোক মানে পরলোক গমন করেন, এই মতন করে লিখতে পারো মৃত্যু বলে, ঠিক আছে, ডান। এবার তুমি যদি বলো যে উপসংহার লিখবো, অতটা লেখার দরকার নেই, অলরেডি যথেষ্ট লিখেছো। এইখানেই তুমি দেখো না 6টা 7টা করে পয়েন্ট লিখেছো, তাই না? 6টা 7টা করে এখান থেকে প্রত্যেকটা বিষয় পয়েন্ট, আর এখানে নাম্বার কত থাকছে 5 নাম্বার, এর জন্য 7টা পয়েন্ট ইনাফ, যথেষ্ট লেখা হয়েছে, ঠিক আছে। উপসংহার লেখার দরকার নেই, যদি লিখতে পারো, তবে আমার মনে হয় লেখা ঠিক হবে না, অনেকটা পরিমাণ লেখা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? কী বলছে, প্রথমত 150 থেকে মানে 160 থেকে 170টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ওকে। তো ওভারঅল আর কি, যাই হোক, তো মিনিমাম পয়েন্ট টু পয়েন্ট লিখলে সমস্যা নেই, 5-এর মধ্যে 5 যে কোনো অবস্থায় পাওয়া যাবে, ওকে। অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, পরবর্তী ক্লাস দেখা হবে, থ্যাংক ইউ সো মাচ।